কাশীনাথ। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 6। পরদিন প্রিয়বাবু কাশীনাথকে ডাকিয়া পাঠাইয়া কহিলেন, বাপু, আমি আর অধিক দিন বাঁচব না। আমার মেয়ে পুত্র বিষয় আশয় যা কিছু রেখে যেতে পারলাম তা সমস্তই তোমাদের রইল। যে কটা দিন বাঁচি তার মধ্যে সমস্ত বুঝে সুঝে নাও, না হলে কিছুই থাকবে না, অপরে সমস্ত ফাঁকি দিয়ে নেবে। কাশীনাথ অবনত মস্তকে কহিল, আজ্ঞা করুন। প্রিয়বাবু বলিলেন, আজ্ঞা আর কি করব, কাল হতে সকাল বেলাটা একবার করে কাছারি ঘরে গিয়ে বসো। যে আজ্ঞে বলিয়া কাশীনাথ প্রস্থান করিল। প্রিয়বাবু কন্যাকে ডাকিয়া বলিলেন, মা, বুড়া হয়েছি, বিষয় দেখিতে পারি না, তাই কাশীনাথকে আমার জমিদারির সমস্ত ভার দিলাম। উত্তরকালে তার কাজ করতে অসুবিধা না হয় এজন্য মধ্যে মধ্যে উপদেশ দেব। কয়েক দিবস তিনি নিজে কাছারি ঘরে গিয়া কাশীনাথকে জমিদারি সংক্রান্ত অনেক বিষয় বুঝাইয়া দিলেন। সেও হাতে একটা কাজ পাইয়া খুশি হইল। জমিদার বাড়ির ভিতরে ভিতরে যে একটা দাহ উপস্থিত হইয়াছিল, অনেক দিন পরে তাহার জ্বালা যেন ধীরে ধীরে কমিয়া আসিতে লাগিল। কাশীনাথ নিয়মিত ভাবে কাছারির কাজকর্ম করে, কমলা নিয়মিত ভাবে সংসার চালাইয়া যায় এবং প্রিয়বাবু নিয়মিত ভাবে শয্যায় শুইয়া থাকেন। সংসার বেশ স্বচ্ছন্দে চলিয়া যাইতেছিল, কিন্তু কিছু দিবস পরে প্রিয়বাবুর শরীরের অবস্থা ক্রমশ মন্দ হইয়া আসিতে লাগিল। এক দিবস তিনি কমলাকে ডাকিয়া বলিলেন, আমি উইল করেছি। পরে উপাধানের নিম্ন হইতে একটা কাগজ বাহির করিয়া পাঠ করিতে লাগিলেন। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অর্ধেক আমার জামাতা কাশীনাথকে ও অপর অর্ধেক কন্যা কমলা দেবীকে দান করিলাম। কেমন, ভালো হয়নি মা? কমলা কথা কহিল না। প্রিয়বাবু বিস্মিত হইয়া কহিলেন, কেন মা, তোমার মনোমত হয়নি কি? এ উইল তিনি বিশেষ করিয়া কমলাকে খুশি করিবার জন্যই করিয়াছিলেন। তাহার মনে মনে বিশ্বাস ছিল, তাহার স্বামী সম্পত্তির সত্যকার মালিক হইলে কমলাও অত্যন্ত প্রীত হইবে। কিন্তু কমলা যে কথা ভাবিতেছিল তাহা মুখে বলিতে তাহার লজ্জা করিতে লাগিল। প্রিয়বাবু পুনর্বার জিজ্ঞাসা করিলেন, কিছু বলবে কি? কমলা ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। কি মা? কমলা একটু ইতস্তত করিয়া কহিল, সমস্ত বিষয় আমার নামে লিখে দাও। সে কি কথা মা? কমলা মুখ নত করিয়া বসিয়া রহিল। প্রিয়বাবু প্রাচীন লোক, সংসারে অনেক দেখিয়াছেন, অনেক শুনিয়াছেন। কমলার মনের কথা তাহার নিকট প্রচ্ছন্ন রহিল না। একে একে সব কথা যেমন তলাইয়া বুঝিতে লাগিলেন, অল্প অল্প করিয়া তেমনি অবসন্নতা তাহার শরীর ছাইয়া ফেলিতে লাগিল। উপাধানে ভর দিয়া উঠিয়া বসিয়াছিলেন, এখন সেই উপাধানে মাথা রাখিয়া চক্ষু মুদিয়া শুইয়া পড়িলেন। বহুক্ষণ মৌন থাকিয়া বলিলেন, তুমি আমার একমাত্র সন্তান, তোমার মনে দুঃখ দিতে চাই না, সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে যাব, কিন্তু কাজটা ভালো হবে না। আশীর্বাদ করি সুখী হও, কিন্তু সে ভরসা আর করতে পারি না। দীর্ঘ জীবনে অনেক দেখেছি, নিজেও 3 বার বিবাহ করেছি। এরূপ মন নিয়ে জগতে কোনো স্ত্রী কখনো সুখী হতে পারে না। কিছুক্ষণ মৌন থাকিয়া আবার বলিলেন,
দেখতে ভালো হবে, তুমি খুশি হবে, এই মনে করে তোমাদের দুজনকেই সমান ভাগ করে সমস্ত বিষয় দিয়ে যাচ্ছিলাম। জানতাম তুমি আর সে ভিন্ন নও। আচ্ছা বলো দেখি মা, কি জন্য তার বিষয় প্রাপ্তিতে তোমার অমত হচ্ছে? কমলা কাঁদো কাঁদো স্বরে কহিল, বিষয় পেলে আর আমার পানে ফিরে চাইবেন না। বিষয় না পেলে আমার হাতে থাকবেন। প্রিয়বাবু বলিলেন, আমি কাশীনাথকে চিনি, কিন্তু তুমি চেনো না। সে ঠিক তার বাপের মতো। যদি তোমায় দেখতে না পারে, তাহলে বিষয় পেলেও দেখতে পারবে না, না পেলেও দেখতে পারবে না। আর কমলা, তেমন করে কি স্বামীকে হাতে রাখা যায়? জোর করে বনের বাঘ বশ করতে পারা যায়, কিন্তু জোর করে একটি ছোট ফুলকে ফুটিয়ে রাখা যায় না। কিছুক্ষণ চুপ করিয়া পুনরায় কহিলেন, প্রার্থনা করি সফল হও, কিন্তু এ ভালো উপায় নয়। সে যদি তোমাকে না নেয়, তাহলে কতটুকু তোমার অবশিষ্ট থাকবে? যেটুকু থাকবে তাতে অর্ধেক সম্পত্তিতে কি চলে না? আরো এক কথা, স্বামীকে দেহ, মন, আত্মা, পার্থিব অপার্থিব সব দিতে হয়। যাকে সব দিতে হয়, তাকে এই অর্ধেক বিষয়টুকু কি দেওয়া যায় না? কমলা, এমন করিস নে মা। যদি কখনো সে জানতে পারে, মনে কষ্ট পাবে। কমলা কোনো উত্তর দিল না। প্রিয়বাবু আর কোনো কথা জিজ্ঞাসা করিলেন না। দুজনে প্রায় আধ ঘন্টা মৌন হইয়া রহিলেন। অন্ধকার হইয়া আসিতেছে। দাসী প্রদীপ দিয়া গেল। কমলাও চক্ষু মুছিয়া আপনার নিত্য কর্মে প্রস্থান করিল। পরদিন প্রিয়বাবু তাহার উকিলকে ডাকিয়া বলিলেন, আমি উইল বদলাব। উকিল জিজ্ঞাসা করিল, কিরূপ বদলাবেন? আমার জামাতার নাম কেটে সমস্ত সম্পত্তি কন্যাকে লিখে দেব। কেন? সে কথার প্রয়োজন নাই, যা বললাম সেইরূপ লিখে দিন।